আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আজকে যে ভিডিওটি করছি সেটি হলো বুধবার দিন বিকাল ৫টার সময়। গতকাল থেকে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওয়ের যে কর্মসূচি এটি অব্যাহত আছে। যদিও ঠিক খুব বেশি পরিমাণের সমাবেশ সেখানে হচ্ছে না, কিন্তু আছে। এখানে কিছু উৎসুক জনতা আছে, ছাত্ররা আছেন, এবং এর মধ্যে আবার হঠাৎ করে দেখলাম যে এক গ্রুপ ছাত্র তারা সচিবালয়ে ঢুকে পড়েছেন তাদের দাবি দেওয়া নিয়ে। এই দাবি দেওয়ার সঙ্গে আবার ঠিক যাকে বলা হয় রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের বিষয়টি নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা নিয়ে। তো যাই হোক, তারা সচিবালয়ে ঢুকে পড়েছে সেই আনসারদের মতো করে, এবং আমি এখন যেহেতু ভিডিও করছি আমি এখন পর্যন্ত জানি না যে আসলে কি হচ্ছে, অর্থাৎ এই সচিবালয়ে কি হচ্ছে এবং বঙ্গভবনের কি হচ্ছে। মূল ব্যাপারটা হলো যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ, বহিষ্কার, তাকে নিষ্ক্রান্ত করার জন্য সরকারের একটা বিরাট গ্রুপ সরকারের মধ্যে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। আর তাদের সমর্থক যারা আছেন দেশে দেশের বাইরে প্রচুর যাকে বলা হয় যুক্তি নিয়ে, প্রচুর তর্ক উপস্থাপন করে এই চুপ্পু সাহেব এই সরকারের জন্য কতটা ভয়ঙ্কর তা বর্ণনা করার চেষ্টা করেছেন। ফলে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের শুভার্থী তারা মনে প্রাণে সবাই চাচ্ছেন যে মিস্টার চুপ্পু তার পদ থেকে চলে যান এবং সেখানে নতুন একজন কেউ আসুক। এবং ইতিমধ্যে ডক্টর ইউনূসের যারা সমর্থক তারা নতুন কে রাষ্ট্রপতি হবেন তার তালিকা বানিয়ে ফেলেছেন, ছবিগুলো ভাসছে বিভিন্ন জায়গাতে, বেশ কয়েকটি নাম সামনে চলে এসছেন। কেউ হয়তো সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তার নাম বলছেন, কেউ সাবেক নির্বাচন কমিশনার সেই জাস্টিস রবের কথা বলছেন, আব্দুর রব সাহেবের কথা বলছেন, কেউ আবার সেই মাহমুদুর রহমান যিনি সেই আমাদের সম্পাদক, তার সে নির্বাচন নিয়ে অর্থাৎ তাকে রাষ্ট্রপতি পদে বসানোর জন্য অনেক অনেক কথা বলছেন। এর বাইরে আরও অনেক কয়েকজন মহিলার ছবিও দেখলাম যে সেখানে রাষ্ট্রপতি হিসাবে তাদের নাম নিয়ে বিভিন্ন যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা প্রচার করছেন। তো এখন আলটিমেটলি কি হচ্ছে বা কী হবে? ফার্স্ট থিং হলো যে মিস্টার চুপ্পু কি থাকতে পারবেন, নাকি তাকে এ দফায় অন্য সবার মতো, অন্য সবাই যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন, শেখ হাসিনা চুপ্পু সাহেবের চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতাধর ছিলেন, তিনি চলে গেছেন। তারপরে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনে যারা বিচারপতি তারা তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতাধর ছিলেন, তারাও চলে গেছেন। তো সেই তুলনায় তিনি আছেন, এটা তো একটা তুড়ি মারলেই চলে যাওয়ার কথা। তো সেই দিক থেকে সবাই যাকে বলা হয় ধারণা করেছিল যে গতকাল রাতের মধ্যেই মিস্টার চুপ্পুকে চলে যেতে হবে। তো রাত গড়িয়ে দিন গেল, এই আজকে এই বিকাল ৫টা পর্যন্ত এখনো পর্যন্ত তার পদত্যাগ করার বা তার চলে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে গতকাল যারা সমন্বয়কে আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা অবশ্য একটা আলটিমেট টাইম দিয়েছেন, সেটা হলো বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তার পদত্যাগের একটা টাইম লিমিট বা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এখন সেই অনুযায়ী কি এই ঘটনাগুলো ঘটবে কিনা, তো এইগুলো নিয়ে সাদামাটা আলোচনা হতে পারে বা হচ্ছে, আমি সেই বিষয়গুলো বলবো না। আমার প্রথম থেকেই আমি জনাব চুপ্পু সাহেবকে নিয়ে যে ভিডিওগুলো করেছি, একেবারে যাকে বলা হয় যখন তাকে নিয়োগ দেওয়া হলো, শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হলো, তখন থেকে আমি বললাম যে এটা শেখ হাসিনার একটা মারাত্মক ভুল হলো, মারাত্মক একটা ভুল হলো, এটার জন্য তাকে পস্তাতে হবে। এবং ঠিক সেম ঘটনা ঘটেছে, অর্থাৎ শেখ হাসিনা যখন চলে গেলেন দেশে তার আগে ২ মাস পর্যন্ত জনাব শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তার কথাবার্তা বলা বন্ধ ছিল, কোনো যোগাযোগ ছিল না।
এখন সেই সম্পর্কটা নষ্ট হলো কেন? এই সম্পর্ক নষ্ট হওয়ার নেপথ্যে যদি তৃতীয় কোনো শক্তির সঙ্গে মিস্টার চুপ্পুর কোনো যোগাযোগ থাকে, সেনাবাহিনীর সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে, আমেরিকার সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে, এন্টি হাসিনা ব্লকের সাথে তার কোনো যোগাযোগ থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন জনাব চুপ্পু মানে শেখ হাসিনার জন্য যতটা ডেঞ্জারাস ছিলেন তার চেয়ে জনাব ইউনূস সাহেবের জন্য ততটাই ডেঞ্জারাস, এবং ইউনূস সাহেব চুপ্পু সাহেবকে কিছুই করতে পারবেন না। ২ নম্বর হলো যে চুপ্পু সাহেব ক্ষমতা যখন গ্রহণ করলেন, আমি তখন তাকে বললাম যে তার যে তার যে উত্থান, সেই উত্থানটা যেখান থেকে তিনি এসেছেন, তিনি একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। সেই ডিস্ট্রিক্ট জাজ থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হয়ে একদম শেখ হাসিনার কাছের মানুষ হয়ে গেছেন। সেখান থেকে শেখ হাসিনার যে অলিগার গ্রুপ, সবচেয়ে পাওয়ারফুল অলিগার গ্রুপ, সেই অলিগার গ্রুপ হলো এস আলম, তার দক্ষিণ হস্ত হয়ে গেছেন, তার প্রমোটার হয়ে গেছেন। অর্থাৎ দুদকে থাকতে তিনি এই জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসেন। এবং এস আলমের সঙ্গে যেহেতু শেখ রেহানার একটা সম্পর্ক ছিল, এবং তিনি শেখ হাসিনাকে খুশি রেখে শেখ রেহানার সঙ্গে সম্পর্কটা তিনি এমনভাবে করেছেন যে শেখ হাসিনার কতটুকু চুপ্পুকে চাইতেন বা না চাইতেন আই ডোন্ট নো, কিন্তু শেখ রেহানা তাকে চেয়েছেন। এবং এস আলম এবং শেখ রেহানার সরাসরি হস্তক্ষেপে চুপ্পু সাহেব যেখানে রাষ্ট্রপতি হতে পেরেছেন, তাকে খুব সাধারণ মোটা মাথার একজন মানুষ মনে করা, দুর্বল লোক মনে করা কেবলমাত্র নির্বোধের পক্ষে সম্ভব। সেই কথাগুলি আমি ঠিক আওয়ামী লীগ জমানাতে বলেছিলাম, এবং এখন যখন আসছে, আমি আগে বেশ কয়েকটা ভিডিওতে চুপ্পু সাহেবকে নিয়ে বলেছিলাম যে চুপ্পু সাহেব সাধারণ কোনো অর্ডিনারি মানুষ নন। তার সাহস আছে, তার কৌশল আছে, তার বিনয় আছে, তার ভদ্রতা আছে। আপনাকে দেখলে সামনাসামনি সে দাঁড়িয়ে হ্যান্ডশেক করবে, আপনার সঙ্গে এতটা ভদ্রতা দেখাবে। যেমন এই যে মতিউর রহমান সাহেবের সঙ্গে, মতিউর রহমান চৌধুরী সাহেবের সঙ্গে তার যে বৈঠক হলো, তিনি তাকে স্যার বলতে চাচ্ছিলেন যে স্যার কেমন আছেন। তো তখন তিনি খুব বিনয়ের সঙ্গে বললেন যে আমাকে স্যার ডাকবেন না, আমরা তো একসঙ্গে চাকরি করেছি। আপনি বাংলার বাণী পত্রিকায় চাকরি করেছেন, আর আমি বাংলা বাণীর পত্রিকার পাবনা প্রতিনিধি হিসাবে, জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছি। সো উই আর কলিগ, উই আর ফ্রেন্ড। আপনি বোঝার চেষ্টা করেন, রাষ্ট্রপতির চেয়ারে বসে এইরকম বিনয় দেখানো, এরকম কথা বলা কিন্তু সাধারণ বিষয় নয়। তিনি যদি মানুষ হিসাবে যদি আপনি ধরেন শ্রেষ্ঠতর, অথবা তিনি যদি কৌশলী হন, তাহলে চাণক্য তার কাছে শিশু। তো সেই জায়গা থেকে, অর্থাৎ সেই পাবনা শহর থেকে এসে তিনি আজকে বঙ্গভবনের ওই চেয়ারটিতে বসেছেন। তারপর তিনি আপনি দেখেন যে যখন রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হয়ে তিনি পাবনাতে গিয়েছেন। পাবনাতে গিয়ে তিনি একটা পাবলিক মিটিংয়ে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় তার সিকিউরিটির লোকজন কানে কানে কিছু বলার চেষ্টা করছিল যে বৃষ্টি আসছে, ঝড় আসছে বা আসবে, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি যে ল্যাঙ্গুয়েজে তাকে ধমক দিয়েছেন, স্টপ করে দিয়েছেন, এবং যেভাবে পুরো অডিয়েন্সের সামনে তিনি নিজেকে উপস্থাপন করেছেন, এটা বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি কাউকে কখনো ওই রকম অ্যারোগ্যান্ট অবস্থায় আমরা দেখিনি। তো তার মধ্যে যেমন ভদ্রতা আছে, আবার ওই রকম অ্যারোগ্যান্সি রয়েছে। এবং সেই মানুষটি এই সময়টিতে এই যে যা কিছু হচ্ছে, তার পদত্যাগ নিয়ে, পদচ্যুত নিয়ে, তার শপথ ভঙ্গ নিয়ে, তাকে ঘেরাও করা নিয়ে, এবং তিনি যে বিতর্কটা সামনে নিয়ে এসেছেন এই মুহূর্তে, আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব সাধারণ ঘটনা, এটা তার একটা কৌশল। এবং তিনি এই কৌশলটি কয়েকটি কারণে তিনি করতে পারেন। প্রথম কারণ হলো শেখ হাসিনার জন্য একটা স্পেস করে দেওয়া, অথবা শেখ রেহানার জন্য একটা স্পেস করে দেওয়া। আওয়ামী লীগ থাকবে, কিন্তু শেখ হাসিনা থাকবে না, শেখ রেহানা থাকবে। এবং এটা ভারতের মদতে দিল্লির পরামর্শে একটা স্পেস তৈরি করে দেওয়া। এটা হলো ফার্স্ট একেবারে। সেকেন্ড হলো এখানে তৃতীয় আর একটা শক্তিকে স্পেস করে দেওয়া, মানে ডক্টর ইউনূসের
সরকারকে বিপদে ফেলে তৃতীয় একটা শক্তিকে স্পেস করে দেওয়া। এখন যে বিদ্রোহ হচ্ছে, যে বিপ্লব হচ্ছে, যে গণ্ডগোল হচ্ছে, আলটিমেটলি আপনি লক্ষ্য করেন যে পুলিশের সাথে, বিজিবির সাথে, র্যাবের সাথে, সেনাবাহিনীর সাথে সমন্বয়কদের এই সময়টিতে যে বিরোধ হচ্ছে, যে ক্ল্যাশ হচ্ছে, এটি মোকাবেলা করার মতো ক্ষমতা সরকারেরও নেই, সমন্বয়কদেরও নেই। এর কারণ হলো যে স্পিরিটটা, যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, যে জনসমর্থনটা, তারা ডাকলে যেখানে লক্ষ লোক চলে আসতো, এমনি কি এই যে যখন বন্যা হলো টিএসসিতে তাদের ডাকে যে মানুষগুলো এসেছিল, এখন যদি আবার একটা বন্যা হয় এবং কেউ যদি সমন্বয়করা যদি জনগণকে আহ্বান করে যে আপনারা আমাদের এখানে অকাতরে দান করেন, আপনি দেখবেন কেউ আসবে না। তো কাজেই তারা যখন তাদের যে স্ট্রেংথ যেটা আছে, সেই স্ট্রেংথ 5 তারিখে, 6 তারিখে বা আগস্টের 15 তারিখ পর্যন্ত তাদের যে স্ট্রেংথ ছিল, 15ই আগস্ট পর্যন্ত, সেই স্ট্রেংথ এখন একেবারে 100 ভাগের মধ্যে 10 ভাগ আছে কিনা আমি বলতে পারবো না। আবার অন্যদিকে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, তাদের মধ্যে যে স্ট্রেচ ছিল আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত, এটি ধীরে 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 তারা কাটিয়ে উঠেছে। কাটিয়ে উঠে একটা কাঙ্ক্ষিত জায়গাতে তারা স্থির হয়ে বসেছে এবং রাষ্ট্র খুব শক্তিশালী। আপনি রাষ্ট্রের যে কোনো একটা জায়গাতে আপনি আঘাত হানেন, 100 বছর পরেও হলেও সেই আঘাতটা প্রতিঘাত হয়ে আসবে। আপনি গিয়ে দেখেন লক্ষণ সেন না বল্লান সেন একটা দিঘি খনন করেছেন এবং এই দিঘিটি কয়েকশো বিঘার দিঘিতে, 800 না 900 বিঘার একটা দিঘি। তো এই দিঘি তিনি লাখেরাজ করে দিয়েছেন যে এটার কোনো খাজনা হবে না, পাবলিক প্রপার্টি। সেটা এখন পর্যন্ত চলছে। রাজা বদলায় কিন্তু সেই নিয়ম বদলায় না। লক্ষণ সেনে না, বল্লান সেনের আমলের, সে সেন যুগের। মোগল আমলের অনেক সম্পত্তি এখনো লাখেরাজ মানে বিনা খাজনায় আছে। সেই যে ভাওয়ালের জমিদারদের যে স্টেট, সেই জমিদারদের স্টেটের হাজার হাজার বিঘা জমি সাভার, গাজীপুর বিভিন্ন এলাকায় রয়েছে। এটা আপনি ইচ্ছা করলে 1 সুতা জমি এখান থেকে কিনতেও পারবেন না, দখল করতে পারবেন না। এরকম রাষ্ট্রের অনেকগুলো বিষয় আছে। তো রাষ্ট্রের, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, কিংবা জুডিশিয়ারি হোক, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা জায়গাতে আপনি যদি আঘাত করেন এবং কোনো একটা জায়গাতে যদি ভিলেন হয়ে যান, ধরুন আপনি অনেক আগে একজন বিচারকের সাথে খারাপ আচরণ করেছেন, বা একজন পুলিশের সঙ্গে আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে খারাপ আচরণ করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি আপনার পরিবার ওই জিনিসটি দ্বারা, মানে পুলিশকে যে আপনি আঘাত করেছেন, সেই পুলিশ কমিউনিটি দ্বারা আপনি কোনোদিন সহযোগিতা পাবেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার রাজনৈতিক যে প্রতিপক্ষ আওয়ামী লীগ, তিনি একজন খুব নামকরা পলিটিশিয়ান ছিলেন, জনাব আখম জাহাঙ্গীর হুসাইন। ছাত্রলীগের রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে খুবই মেধাবী, অসম্ভব মেধাবী, কৌশলী, কিন্তু তার একটা বদঅভ্যাস ছিল বদমেজাজ, মেজাজ গরম ছিল। তো তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন, টেক্সটাইল মিনিস্টার ছিলেন, স্টেট মিনিস্টার ফর টেক্সটাইল, তখন তার বাড়িতে যাওয়ার সময় ঢাকাতে এক পুলিশ কনস্টেবলকে তিনি একটা চড় মেরেছিলেন। অর্থাৎ তিনি 96 থেকে 2001-এর যে আওয়ামী লীগ সরকার ছিল ওই সময়টাতে। এবং তিনি যতদিন জীবিত ছিলেন ঢাকাতে, এমনকি নির্বাচনী এলাকাতে, তিনি পুলিশের কোঅপারেশন কখনই পান নাই। সবাই বলছে যে আরে উনি পুলিশকে মেরেছেন, পুলিশের গায়ে হাত দিয়েছেন। তো এই যদি হয় পুলিশের মন এবং মানসিকতা, আমি নিজে যেটা দেখেছি, সাক্ষী। তো এখন এই যে যা কিছু ঘটেছে পুলিশের সাথে, বা যা কিছু ঘটে চলছে এই সময়টিতে, এটির পরিণতি, এটির পরিণতি কোন জায়গাতে গিয়ে পৌঁছবে, এবং এই পরিণতির যে পরিবেশ, এই পরিবেশ জনাব চুপ্পু সাহেব যদি কৌশল করে তৈরি করেন এবং একটা টাগ অফ ওয়ার, একটা ব্যাটেল ফিল্ড যদি তিনি নিজের বুদ্ধিমত্তা দ্বারা এটা করে থাকেন, আপনারা সবাই আশ্চর্য হতে পারেন। আমি অন্তত আশ্চর্য হব না। কেননা যেই দিন উনি নিয়োগ লাভ করেছেন সেই দিন থেকে আমি বলেছি তিনি অসাধারণ, তিনি সাধারণ মানুষ নন। আপনারা কয়জন তাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি জানি না, তবে আমার সঙ্গে
তার যে ব্যক্তিগত সম্পর্ক, উঠা বসা, ক্লোজনেস, এটা ছিল, ঘনিষ্ঠভাবে ছিল। তো কাজে আমি তাকে চিনি, খুব ঘনিষ্ঠভাবে তাকে চিনি, তার পরিবারকে চিনি। তো তাকে যারা তুচ্ছ করছেন, তাচ্ছিল্য করছেন, তাকে যারা দুই পয়সার মানুষ মনে করছেন এবং ধমক দিলে সে গণভবন ছেড়ে, বঙ্গভবন ছেড়ে পালিয়ে চলে যাবে, এটা যারা মনে করছেন, আমার কাছে বিষয়টা অত সহজ এবং সরল মনে হচ্ছে না। আল্লাহ ভালো জানেন, আমাদের জন্য যেটি ভালো হয় সেটি যেন ঘটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।